বিএনপি জামাত উভয়ই পাওয়ার সেন্ট্রিক রাজনৈতিক দল। পুরো দলের একমাত্র ইন্টেনশন হচ্ছে ক্ষমতায় যাওয়া। সচিবালয় থেকে শুরু করে প্রশাসন, স্থানীয় সরকার পর্যন্ত বিপুল পরিমাণে দলীয়করণ করা হয়েছে, বিপুল পরিমাণে। যে যেভাবে পেরেছে এটা দলীয়করণ করেছে। অভ্যুত্থান শেষ, এখন যেহেতু সময় আসছে, সাথে সাথে ডিসি ওসি ইউএনও এগুলো চেঞ্জ করে ফেলতে হবে। ছাত্ররা এটা জানে না, বা তরুণরা আসলে এটা জানে না। আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠনটা আসলে ক্লিয়ার যে সবচেয়ে বড় শত্রু কারা, এবং তারা আমাদেরকেই বিবেচনা করে সেই শত্রু। বিএনপি জামাত উভয়ই পাওয়ার সেন্ট্রিক রাজনৈতিক দল। তাদের পুরো দলের একমাত্র ইন্টেনশন হচ্ছে ক্ষমতায় যাওয়া। দুইটা দলকে আপনারা নানানভাবে, আওয়ামী লীগের সাথে আবার বিএনপির সাথে জামাতের, বা নানানভাবে আপনারা ফরম্যাটে কাজ করতে দেখেছেন। বাংলাদেশের জন্য ভালো কিছু হয়নি। তাহলে তাদের কমিটমেন্টের প্রতি আমাদের এখনও যে ভরসা রাখতে হবে, এটা আমার কাছে মনে হয় না বাংলাদেশের মানুষ আসলে রাখে ওই অর্থে। এবং এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তার কিন্তু পরিবর্তনের একটা কমিটমেন্ট আছে। সো সেই দলের সাথেই তার কমিটেড হবে, সে যেই দলের একটা পরিবর্তনের কমিটমেন্ট আছে। কিন্তু আমরা আসলে কনভিন্স না যে বিএনপি বা জামাত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা পাওয়ারকে বাদ দিয়ে জনগণের প্রতি কমিটমেন্টকে বেছে দিবে। এইটা আসলে আমি অন্তত এটার ব্যাপারে কনভিন্স না। সো আমার কাছে মনে হয় যে এনসিপি তার নিজস্ব যে রাজনৈতিক জায়গা, তা এবং এটা মানুষ চায় যে এনসিপি তার জায়গা থেকে নিজে ইলেকশন করুক, অথবা অন্য অন্য দিক দিয়ে দেখতে গেলে যারা পরিবর্তনকামী এবং যাদের ওই কমিটমেন্ট আছে, যারা দীর্ঘদিন রাজনীতি করেছে এবং ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু হয়তো ওই যে বড় দলগুলোর এই ডামাডোলে তাদেরকে আমরা হয়তো অতটা গুরুত্ব দিয়ে দেখতে পারিনি এতদিন, তাদের একটা জায়গা, ভরসাস্থল এনসিপি কিন্তু হতে পারে। সো নতুন একটা রাজনৈতিক জোট বা বলয়, অথবা তার নিজের সক্ষমতা কোনোভাবেই কম্প্রোমাইজড কোনো রাজনৈতিক দলের সাথে এনসিপি যাবে না। বাংলাদেশে আমাদের দলটা আসলে একদমই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতি 100% তাদের নির্ভরতা আছে। এবং এই নির্ভরতার জায়গা থেকে এটা কিন্তু একটা খুবই প্রো বাংলাদেশি ফোর্স। এবং আপনি অনেক কিছুই বলতে পারেন, শুধু অ্যান্টি ইন্ডিয়ান একটা চরিত্র দাঁড়া করানো হচ্ছে আমাদের। আমরা বলতে পারি যে এটা অ্যান্টি অপারেশন, এবং যে কোনো ধরনের দখল, যে কোনো ধরনের অকুপেশনের বিরুদ্ধে আমরা আছি। সো সেই জায়গা থেকে আমাদেরকে আসলে কোনোভাবেই তাদের সমঝোতার মধ্যে আনতে পারছে না, এটা একটা ক্ষোভের কারণ। যেমন ধরেন, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সাথে নানান ধরনের সমঝোতা তাদের পক্ষে সম্ভব হয়, একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তো ধরেন ব্যবসা ভাগাভাগি, তার আসন ভাগাভাগি, তারপরে রাজনীতি ভাগাভাগি, তারপরে ধরেন জনমানুষ একটা গণঅভ্যুত্থান নিয়ে আসবে, যেমন 90-এ গণঅভ্যুত্থান নিয়ে আসবে, সেটার ভাগাভাগি, এই ভাগাভাগি করে তারা আগেই অভ্যস্ত। সেই জায়গা থেকে, এই অভ্যস্ততার জায়গা থেকে তাদের সুসম্পর্ক অনেক ক্ষেত্রে থাকে। কিন্তু আমাদের সাথে কিন্তু কোনো ধরনের সুসম্পর্ক তাদের হবে না, কোনো ধরনের সম্পর্কই হবে না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠনটা আসলে ক্লিয়ার যে সবচেয়ে বড় শত্রু কারা, এবং তারা আমাদেরকেই বিবেচনা করে সেই শত্রু। এবং আপনারা সেটা চোখের সামনে দেখেছেন। এবং এক্ষেত্রে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু উস্কে দেয় অনেক লোক। এবং ওই পার্টিকুলারলি ডক্টর তাসনিম জারা এবং আমাদের সদস্য সচিব আক্তার হোসেনের উপরে যে হামলাটা, সেই হামলার ক্ষেত্রে কিন্তু যারা ওই যে ইউএস এম্বাসি, তার কিছু কর্মকর্তা জড়িত ছিল বাংলাদেশ পক্ষে, যাদেরকে অন্য জায়গা থেকে, নেপাল থেকে ওই পার্টিকুলার কেসে ধরে নিয়ে আসা হয়েছিল এই যে এই সফর কেন্দ্রিক কাজে। এবং তারা টার্মিনালের গেটকে বিভ্রান্তি সৃষ্টি করে, এক টার্মিনালের গেটকে বলা হয়েছে অন্য টার্মিনালের গেট দিয়ে বের করা হয়েছে। সো এই যে পুরো প্রক্রিয়াটা, এটা মনে রাখতে হবে যে আমাদের ফ্যাসিজম, আমরা এই জন্য বলেছিলাম এক দফা কী ছিল, এক দফা কিন্তু হাসিনার পতন না, এক দফা হচ্ছে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা কাঠামোটা আসলে বিলুপ করতে পারি নাই, কারণ আমাদের রাজনৈতিক দল এবং রাজনৈতিক পক্ষগুলো নানান ধরনের লোভ লালসা, নানান ধরনের ট্রিগার্ড, এবং আমরা দেখছি যে তাদের কমিটমেন্টটা দ্রুতই লুজ হয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমাদেরকে আসলে অনেক কিছু ধরে রাখতে হচ্ছে। এটা শুধু মসনদ কেন্দ্রিক বললে তো পুরো সিনারিওটা কি আসবে, আমার কাছে মনে হয় না। এটা শুধু মসনদ কেন্দ্রিক তো বটেই, শোষণকে কে কত বেশি আর্টের পর্যায়ে নিয়ে যেতে পারে, এটা একটা কম্পিটিশন আছে এই দলগুলোর মধ্যে। মানুষের ট্যাক্সের পয়সা কীভাবে বিদেশে পাচার করতে হয়, কে কত বেশি পারে, কার আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, আবার কে এই চ্যাম্পিয়ন
জায়গাটাকেও ছাড়িয়ে গিয়ে এমন লেভেলে পাচার করতে পারে যেখানে মানুষ, বাংলাদেশের মানুষ এখন জিডিপি তার যা মাথাপিছু ঋণ তার চেয়ে অনেক অনেক বেশি। প্রত্যেকটা বাচ্চা প্রতিদিন জন্মায় মাথাপিছু ঋণ নিয়ে। এই যে একটা পরিস্থিতি তৈরি করার ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে ভূমিকা রেখেছে এই রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার ব্যাপারে, এখন এইটা শুধু মসনদ কেন্দ্রিক বললে এটা হয় না। মসনদ একজনের থাকে, কিন্তু এখানে প্রত্যেকেই নিজের নিজের মসনদ নিয়ে বসেছে। শুধু রাজনৈতিক দলগুলো না, তাদের ভিতরে অনেক অনেক নেতারা আছে, তারা নিজেরা নিজেরা নিজেদের একটা মসনদ নিয়ে বসেছে। আপনি যেটা বললেন মসনদ সমূহের মানে রাজনীতি করেন তারা, এটা বলতে পারেন। সো আমার কাছে মনে হয় যে মোটা দাগে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার, তার ট্যাক্স পেইং জনগণ হিসেবে তার মর্যাদা এবং তার নিরাপত্তা, এই সব কিছুকে বেচে দিয়ে হলেও তারা বাংলাদেশে সবচাইতে পাওয়ারফুল হতে চান। এটা হচ্ছে তাদের ইন্টারনাল ইন্টেনশন। সচিবালয় থেকে শুরু করে প্রশাসন, স্থানীয় সরকার পর্যন্ত, স্থানীয় প্রশাসন পর্যন্ত বিপুল পরিমাণে দলীয়করণ করা হয়েছে, বিপুল পরিমাণে। যে যেভাবে পেরেছে এটা দলীয়করণ করেছে। এবং এটার সিনারিওটা আপনি যদি দেখেন যে একদম যেভাবে আসলে যার যতটুকু আওতার মধ্যে ছিল, যার যতটুকু দূর যাওয়া সম্ভব ছিল ততটুকু পর্যন্ত তারা দখলদারিত্ব করেছে। এই যে প্রশাসনের দখলদারিত্ব, একটা হচ্ছে ভাই আপনি একটা ব্যবসা করেন, আপনার ব্যবসাটা দখল হয়ে যায়, এইটার একটা বিষয়। আর যখন প্রশাসনিক দখলদারিত্ব, তখন কিন্তু আপনি মানুষের হক, প্রত্যেকটা মানুষের হক সরাসরি হরণ করছেন, মানুষের নাগরিক মর্যাদা হরণ করছেন। এবং সেই জিনিসটা আমরা ঘটতে দেখেছি চোখের সামনে। এবং ডিসি ওসি নিয়োগ, ইউএনও নিয়োগ থেকে শুরু করে ইউএনওদের মানে এখন যে, এবং এরাই তো আসলে পরবর্তী নির্বাচনটা করে। আমার কাছে মনে হয় না, মানে বাংলাদেশের আসলে একটা মানে পরিস্থিতি আছে নির্বাচনে, দেখবেন যে ডিসি ওসি নিয়োগ করার মধ্য দিয়ে নির্বাচনে একটি ভালো অবস্থান ওই এলাকা ভিত্তিক তৈরি হওয়া, এইটা কিন্তু খুবই দরকার বাংলাদেশে। এবং এইটার একটা প্র্যাকটিস কালচার আছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো। সো এই কালচারও আমরা ট্যাকেল করতে পারি নাই না, এটা নিয়ে আমরা কোশ্চেন করছি। একমাত্র এনসিপি এই কথাগুলো বারবার বলে, অন্যরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দেখবেন না। তারা নানানভাবে বলবেন যে নানান প্রশংসায় মেতে উঠবেন, নানান তাদের যে বড় বড় ফিগার আছে বিভিন্ন দলের, তাদের প্রশংসায় মেতে উঠবেন, তাদের মতবাদের প্রশংসায় মেতে উঠবেন। কিন্তু বাংলাদেশের যে ক্রিটিক, বাংলাদেশের প্রশাসনের যে ক্রিটিক, এইটা তাদেরকে করতে দেখবেন না। কেন করতে দেখবেন না? কারণ এই প্রশাসনের মধ্য দিয়েই তাদের আসলে পরবর্তীতে নির্বাচনে আসার যে পথ সেটা সুগম হবে। এবং এনসিপি তো আসলে গণভ্যুত্থানের পরে তরুণদের দল, এই তরুণদের কেউই কখনো আসলে স্টেট মেকানিজম দেখেন নাই, এবং সেটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়। কিন্তু এইটাই যে সবচেয়ে বড় সম্ভাবনা, যে মানে অভিজ্ঞতার জায়গাটা প্রশ্ন করা হয়, কিন্তু এটাই যে সবচেয়ে বড় সম্ভাবনা বাংলাদেশকে নতুন করে সাজানোর, এটা তারা লক্ষ্য করেন না। অন্যদিকে আমরা দেখি যাদের অভিজ্ঞতা আছে, আমরা 4 দলীয় জোটকেও ক্ষমতায় দেখেছি, আমরা 14 দলীয় জোটকেও ক্ষমতায় দেখেছি। এবং এই জোটগুলোর মধ্যে তো বিএনপি জামাত ওনারাই তো এখন সবচাইতে প্রায় ভূমিকায় আছেন। তাদের আসলে জানা এটা যে একটা অভ্যুত্থান শেষ, এখন যেহেতু সময় আসছে, সাথে সাথে ডিসি ওসি ইউএনও এগুলো চেঞ্জ করে ফেলতে হবে। ছাত্ররা এটা জানে না, বা তরুণরা আসলে এটা জানে না। এটা তারা শিখতে হয়েছে, এটা তারা দেখে দেখে শিখেছে যে এটা করে। এবং আরেকটা বিষয়, যে অ্যাটর্নি জেনারেল কীভাবে 6 তারিখ নিয়োগ হলো, এই প্রশ্নটা আমার এখনও, আমি এটার উত্তর পাইনি। যে 5 আগস্ট সরকার পতন হলো এবং 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো, 8 আগস্ট সরকার গঠন হলো, মানে অন্তর্বর্তীকালীন সরকার। এইটার টাইম ফ্রেমটা আমি এখনও আমার যুক্তি এবং বুদ্ধিমত্তার মধ্যে আসলে আমি নিয়ে আসতে পারি না যে এটা কীভাবে সম্ভব। তার মানে হচ্ছে যে মানে এই নিয়োগগুলো যে যেভাবে পেরেছে, যেহেতু গণঅভ্যুত্থানের পরে এটা একটা পুরো ফিল্ড ফাঁকা, এবং অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস ঘটেছে যে এলিজিয়েন্স চেঞ্জ। মানে আগে আওয়ামী লীগের আমলে সে সচিব ছিল, এখন সে কানে ধরে উঠবোস করে বলেছে যে না, আমি এখন থেকে আপনার পক্ষে কাজ করব, এখন সে থাকতে পারছে। সো আপনার 3টা জায়গা থেকে এটা দেখতে হবে যে এখানে আওয়ামী লীগের সচিবরা ছিল, অনেক ক্ষেত্রে ভূতাপেক্ষ সচিবরা নিয়োগ হয়েছে, তারা কারা আপনার এখানে বিএনপি জামাত উভয়ই এখানে ভাগ বসিয়েছে। এবং তারা উপদেষ্টাদের মধ্যেও তাদের ভাগ আছে, কারণ উপদেষ্টা পরিষদ যখন তৈরি হয় তখনই কিন্তু একটা লিস্ট নেওয়া হয় সব দলের কাছ থেকে, যারা যারা নাম প্রস্তাব করেছেন সেটার মধ্যে থেকে একটা ঐকমত্যে গিয়ে এই লিস্টটা মানে শেষ পর্যন্ত ক্যাবিনেটটা আমরা দেখতে পাই। কিন্তু লিস্ট তো নেওয়া হয়েছে সব দলের কাছ থেকে। তাহলে এইটার মধ্যে মানে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে একদম
ইউএনও ওসি একদম আপনি একদম স্থানীয় সরকার পর্যন্ত একটা টোটাল একটা ভাগ বাটোয়ারের সিস্টেমে আমরা ঢুকে পড়েছি। সো এটার মধ্য দিয়ে আসলে একটা সঠিক নির্বাচন কিভাবে আমরা পেতে পারি। অন্যদিকে যখন আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো রিফর্ম দেখলাম না, আইন শৃঙ্খলা বাহিনী আসলে কী ভূমিকা পালন করবে এটা আমি জানি না, আপনি জানেন না? আমাদের কাছে কি কোনো রোডম্যাপ আছে, গাইডলাইন আছে মানে নির্বাচন কেন্দ্রিক যে আইন শৃঙ্খলা বাহিনী? এটা তো আমাদের সবচেয়ে বড় কনসার্ন। আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই তো আমরা ফ্যাসিজম কায়েম হতে দেখেছি। তাহলে তাদের কোনো রিফর্ম ছাড়া তারা কিভাবে মানে এই কাজগুলো করবে? তাদের আসলে ইন্টারনাল এবং তাদের একটা 9 দফা ছিল। মানে ক্লেনজিং কিভাবে হয় ভাই আমি বলি আপনাকে। যখন আপনি একটা কাজ করতে তারা বাধ্য হয়েছে। তারা বলছে যে তাদেরকে বাধ্য করা হয়েছে, তারা চাকরি করতো ইত্যাদি অনেক কথা বলছে। এবং তারা একটা 9 দফা দিছে। ওই 9 দফা থেকে পুরোপুরি ফুলফিল হইছে? হয় নাই। তাহলে যদি ফুলফিল না হয় তাহলে তো তারাও আসলে এই প্রশাসন বা এই যে নতুন একটা বাংলাদেশ এটার প্রতি কমিটেড না। এবং কোনো পুলিশ সদস্যকে আমরা মাফ চাইতেও দেখি নাই আসলে। সো এই পুরো ক্লেনজিং ইফেক্টটা ছাড়াই আমরা একটা নির্বাচনের দিকে ঢুকে যাচ্ছি, অন্যদিকে প্রশাসনের এই অবস্থা। সো আমার কাছে এই দুটো মেজর জিনিস মনে হয়। অন্যদিকে তো নির্বাচন কমিশনের কথা তো আমি বললামই। সো আপনি যেখান থেকে আসলে মৌচাক যেটা মানে যেখানে মৌমাছিরা থাকে সে মৌচাকেই যদি সমস্যা থাকে তাহলে তো আপনার নির্বাচন আপনি কিভাবে ঠিক করবেন? মানে নির্বাচন কমিশনই সমস্যা, শস্যের মধ্যে ভূত। তো এইটা এইটা আমার কাছে মনে হয় যে, এবং এটা তো খুব দুঃখজনক হবে যদি সামনের নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়। 3টা নির্বাচনের পরে মানুষের একমাত্র অধিকার যেটা গণতান্ত্রিক অধিকার ভোট, গণঅভ্যুত্থান তার একটা সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, সেটা সে করছে। এবং তারপরে তার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার ছিল ভোট। সেটার কাছ থেকে সেটাকে কেড়ে নেওয়ার বা সেটাকে ঠিকভাবে না এক্সপ্রেস করতে দেওয়ার একটা পলিসি চলতেছে। আমার কাছে মনে হয়েছে এই ইসিটার জন্মলগ্ন থেকেই তাই সে একটা প্রশ্নবিদ্ধ ইসি হিসেবে তার যাত্রা শুরু করেছে। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম কিছুদিন আগে, আপনারা জানেন। সেদিন আমাদের যে কথাবার্তা হয়েছিল তার মধ্যে উঠে আসে ইসি কীভাবে তৈরি হয়েছে সেই বর্ণনা। এবং সেই বর্ণনাটা আসলে গণঅভ্যুত্থানের পরে একটি স্বাধীন দেশে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করা হয়েছে এবং এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সংস্কার কমিশনগুলো কাজ চলাকালীন তার 2 মাসের মাথায় চিফ জাস্টিস কর্তৃক তাড়াহুড়ো করে একটি বাছাই কমিটি তৈরি করে সেখান থেকে বিভিন্ন দল থেকে নাম নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করে ফেলা, এটা একটা দুরভিসন্ধিমূলক এবং ষড়যন্ত্রমূলক জায়গা ছিল। এবং ইসি তার জায়গা থেকে তার পরবর্তীতে যতগুলো কাজ করেছে সবগুলো কাজের মধ্যেই এক ধরনের প্রতিহিংসা লক্ষ্য করেছি। রাজনৈতিকভাবে তাদের পক্ষপাতমূলক অবস্থান এটা লক্ষ্য করেছি। তাদের রেসপন্সে আমরা বিমাতা সুলভ আচরণ পেয়েছি।